বাংলাদেশের অপরূপ সৌন্দর্যমণ্ডিত এবং সৃষ্টিকর্তার এক বিশেষ দান, সৃষ্টিকর্তার অফুরন্ত সৌন্দর্যের লীলাভূমি যে সকল জেলাগুলো রয়েছে তার মধ্যে সিলেট হচ্ছে অন্যতম। এই সিলেট জেলাটি যেমনি আউলিয়াদের তীর্থভূমি, ঠিক তেমনি মহান সৃষ্টিকর্তা তার নিজ হাতে আপন রঙে এই সিলেট জেলাটাকে সাজিয়েছেন। আমরা আজকে যাচ্ছি সিলেট জেলার অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এবং বাংলাদেশের এক অফুরন্ত সুন্দর স্থান দেখার জন্য, যেখানে আকাশের মেঘ, পাহাড় আর ঝর্ণা ও নদী মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা ছুটে চলেছি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। আর মনোমুগ্ধকর এই বাংলার রূপ আমরা দেখছি। রাস্তার উপরে আমাদের প্রাণ, আমাদের অর্থনীতির একসময়ের মেরুদণ্ড এবং এখনও আমরা যার ওপর ভিত্তি করে শক্তিশালীভাবে সোজা হয়ে দাঁড়িয়ে আছি, সেই কৃষি নির্ভর বাংলাদেশ, সেই বাংলার মায়েরা, আমাদের মামা খালু বাবারা কিভাবে কৃষিকাজ সম্পাদন করেন তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি ভোলাগঞ্জ সাদা পাথরের উপর। এই রাস্তার উপরেই বিভিন্নভাবে কৃষিজ বিভিন্ন পণ্য, ধান সহ অন্যান্য কর্মকাণ্ড চলছে, কারণ এই রাস্তাটি ততটা ব্যস্ত নয় বিধায় এর উপরেই আমাদের মা খালারা ধান শুকাচ্ছিলেন। তা দেখতে দেখতে এবং আমাদের মাইক্রোবাসে আনন্দ করতে করতে ছুটে চললাম ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে। কিছু সময় পরে আমরা খেয়াল করলাম সাদা মেঘ ছাপিয়ে যেন বিষণ্ণ কালো মেঘে সমস্ত কিছু আস্তরিত করে ফেলেছে। কিন্তু অল্প সময় পরে আমাদের ঘোর কাটলো, আমরা বুঝতে পারলাম এটি ঘন কালো মেঘ নয়, বরং ভারতের মেঘালয় রাজ্য এবং ভারতের সীমানার বৃহৎ সব পাহাড়ের আস্তর আমাদেরকে আসলে তাদের কোলে ডেকে নিচ্ছে এবং আমরা ধীরে ধীরে এই পাহাড়ের কোলে যেন উঠে যাচ্ছি এবং পাহাড় আমাদের কাছে চলে আসতেছে ধীরে ধীরে। এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। এবার আমাদেরকে ভোলাগঞ্জ ঘাট থেকে নৌকা ভাড়া করতে হবে ভোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার জন্য। আর বর্তমানে সিস্টেমটি খুব সুন্দর হয়েছে, সেখানে একটি নির্দিষ্ট অফিসের মাধ্যমে এই নৌকা ভাড়া করতে হয়, যার কারণে বোটের যারা চালক আছে তাদের দ্বারা আগের মতো আর বিড়ম্বনার শিকার হওয়ার সুযোগ কম। যদিও এটা কতটুকু সুন্দর হয়েছে সেটা আগে পরে আরও যারা গিয়েছেন তারা আরও ভালো বলতে পারবেন, আমি এ বিষয়ে বলতে যাচ্ছি না। তবে আমার কাছে মনে হয়েছে যে এটা কিছুটা সিস্টেমেটিক হয়েছে, কারণ এখন একটি অফিসের মাধ্যমেই ভোট ভাড়া করতে হয় এবং সেখানে সিন্ডিকেট করে থাকলে অফিসটিই করে থাকে, এবং সিন্ডিকেট না করে গভর্নমেন্টের রুলস অনুযায়ী জনসাধারণের জন্য যতটুকু সুযোগ দেওয়ার সুযোগ থাকে
সেটি সেই অফিসের মাধ্যমেই দেওয়া সম্ভব। কিন্তু কতটুকু সিন্ডিকেট হচ্ছে, কতটুকু সিন্ডিকেট হচ্ছে না, এটি অবশ্যই সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ যারা রয়েছেন, আমাদের ট্যুরিস্ট পুলিশ সহ পর্যটন কর্পোরেশনের লোকজন, তারা অবশ্যই তদারকি করবেন। আমরা দেখতে দেখতে চলে আসলাম ঘাটে বোট ভাড়া করার পর, এবং এখান থেকে এখন বোটে চড়ে সকলে ছুটে চলব নীল জলরাশির বা স্বচ্ছ জলরাশির উপর দিয়ে নৌকা নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে। মাঝি এবার নৌকা ঘুরিয়ে স্টার্ট দিয়ে চলতে শুরু করলো সাদা পাথরের উদ্দেশ্যে, আর আমরা উপভোগ করতে থাকলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আসলে সব শব্দ দিয়ে প্রকাশ করার মতো নয়, এটা আমরা সকলেই বুঝি। কিছু সৌন্দর্য থাকে, কিছু প্রাকৃতিক লীলার যে অপার সৌন্দর্য, এটা শুধু নিজের চক্ষু দিয়ে বা নিজের অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়। সব সময় সব কিছু ভাষা দিয়ে প্রকাশ করার মতো সুযোগ থাকে না। ঠিক তেমনি একটি সুন্দর জায়গা হচ্ছে এই ভোলাগঞ্জ সাদা পাথর ও সাদা পাথর যাওয়ার পথিমধ্যের রাস্তা। দূর থেকে খেয়াল করলাম আমাদের মা বোনেরা হয়তোবা কাঠ সংগ্রহ করে অথবা অন্য কোনো কিছু সংগ্রহ করে পাহাড়ের কোল ঘেঁষে নদীর তীরবর্তী জায়গা দিয়ে হেঁটে যাচ্ছে। গরু ঘাস খাচ্ছে। সার্বিকভাবে আসলে আমি রিয়েলি সরি টু সে যে আমার পক্ষে এই অপরূপ রূপ লাবণ্য ভাষা দিয়ে প্রকাশ করার মতো ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। আকাশে সাদা কালো মেঘ, ঠিক তার নিচে হচ্ছে পাহাড়, পাহাড়ের একদম নিচে হচ্ছে নদী, আর এই মেঘ পাহাড় নদীকে সংযুক্ত করেছে হচ্ছে ঝর্ণা। সত্যি মহান সৃষ্টিকর্তা, আপনার লীলা বোঝা বড় দায়। এত অপরূপ সৌন্দর্যের সৃষ্ট এই ভূখণ্ড, এটা না দেখলে কিছুতেই নিজের অন্তর থেকে উপলব্ধি না করলে, কারোর চোখে দেখে এই বিশ্লেষণ শুনে এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব না। প্রকৃতির এই অপূর্ব সুন্দর দেখতে হলে অবশ্যই আসতে হবে এই ভোলাগঞ্জ সাদা পাথর। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এই তত্ত্বের ওপর বিশ্বাস করে যেখান থেকে আমাদেরকে নৌকা নামিয়ে দিল, সেখানে বেশ কিছু খচ্চর আকৃতির ঘোড়া ছিল, যা অনেক সময় শিশু কিশোররা শখ করে উঠে থাকে, এবং অনেক সময় শিশু কিশোর ছাড়িয়েও যারা মনের দিক থেকে শিশু কিশোর, তারাও এই ঘোড়ায় চড়ে সাদা পাথর পর্যন্ত যেয়ে থাকে। আসলে এটা শুধুমাত্র বিনোদন, কারণ তাছাড়া আর কিছু নয়। এই পর্যটন স্থানগুলোতে সেখানকার সমস্ত প্রকারের বিনোদনগুলোকে গ্রহণ করাটাই আসলে পর্যটকদের জন্য করণীয় বলে আমি মনে করি। সেদিক থেকে যারা ঘোড়ায় চড়িয়া হাঁটিয়া চলিল, তাদের প্রতি সম্মান এবং একই সাথে সমবেদনা। কারণ ঘোড়ায় চড়িয়া যেই তৃপ্ত, এই সাদা বালুতে হেঁটে অবশ্যই
সেই তৃপ্তি আসার কথা নয়। তারপরও ঘোড়ায় চড়ার আনন্দ অবশ্যই ঘোড়ায় চড়ার মতো। আমরা দেখতে থাকলাম দূরে কীভাবে মেঘগুলো পাহাড়গুলোকে গ্রাস করে আছে, আর হাঁটতে থাকলাম। সেই সাথে আমরা আমাদের বন্ধুদের সাথে বিভিন্ন বিষয়ে হাসি ঠাট্টা খুনসুটি করতে থাকলাম। মোটামুটি যেখান থেকে বোট থেকে নামিয়ে দেয় সেখান থেকে খুব বেশি দূরে না হলেও খুব একটা অল্প দূরত্বও নয়, অনেকটা পথ হাঁটতে হয়। এবং কিছুক্ষণ হাঁটার পর এরকম দুই ধারে ছোট ছোট ঝুপড়ি দোকান থাকে এবং সেখানে বিভিন্ন ভারতীয় পণ্য বেচা কেনা হয়ে থাকে। সেই সাথে সেখানে বিভিন্ন প্রকার খাবারের আয়োজনও আছে। চাইলে এখান থেকে স্বল্প মূল্যে প্যাকেজ খাবার খাওয়া যায়। আমরা ছোট বড় সাদা পাথরের উপর দিয়ে হাঁটছিলাম, আর ক্রমশই সাদা পাথরের যেই মূল স্পট সেটার কাছাকাছি যাচ্ছিলাম। একই সাথে পানির যে গর্জন বা কলতান সেটা আমরা ধীরে ধীরে স্পষ্ট উপলব্ধি করছিলাম। ছোট বড় সাদা পাথরগুলো উপর দিয়ে হাঁটতে একটু কষ্ট হলেও এটাই আসলে তৃপ্তি, এটাই আসলে সৌন্দর্য, এটাই আত্মার খোরাক, যার জন্য এই সাদা পাথর আসা। কিছু কিছু পাথরের উপর শ্যাওলা পড়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল, অবশ্যই সতর্কতার সহিত হাঁটতে হবে। এবং কিছু পাথর অবশ্যই খুব আলগা অবস্থায় আছে, পাড়া দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে পা ফেলার আগে এটাকে ভালো করে চেক করে বা একটু সতর্কভাবে পা ফেলতে হবে, কারণ এখানে চতুর্দিকে ছোট বড় শুধু পাথর, কোনোভাবে পড়ে গেলে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য যারা পরিবারস্থ ব্যক্তিবর্গদের সাথে যেয়ে থাকবেন, সন্তানদেরকে নিয়ে থাকবেন অথবা সহধর্মিণী সহ ভাই বোনদেরকে নিয়ে থাকবেন, অবশ্যই এই জায়গাটুকু খুবই সতর্কতার সহিত হাঁটাহাঁটি করতে হবে। পাথরগুলো খুব পিচ্ছিল এবং ছোট বড় পাথরগুলো অবশ্যই খুব শক্তপোক্ত দৃঢ় নয়, অনেক পাথরই নড়বড়ে ভঙ্গুর। জায়গায় জায়গায় দেখতে পেলাম লকার, সেখানে ইচ্ছা করলে ট্যুরিস্টরা তাদের জিনিসপত্র একটি নির্দিষ্ট ফিয়ের মাধ্যমে নিরাপদে রাখতে পারবে এবং রাখার সুযোগ আছে। আমরাও তাই রেখেছিলাম। আমি ক্রমশই উদ্বেলিত এবং পুলকিত হচ্ছি, যদিও সাদা পাথর আমার আগেও 2-3 বার আসার সুযোগ ছিল, বাট এবারে আমি প্রথম কোনো ভিডিও ব্লগের জন্য ধারণ করছি, যার কারণে এটা আমার জন্য আরও বেশি এক্সাইটিং ছিল। ক্রমশই শব্দ বাড়ছে, পানির পরিমাণও বাড়ছে। যদিও আমরা মে মাসে গিয়েছিলাম, তখন পানির পরিমাণ তুলনামূলক অনেক কম ছিল। মূলত জুন জুলাই ভারী বর্ষা হয়, তখন আবার খুব বেশি পরিমাণে পানি থাকে, যার কারণে সাদা পাথরের যে সঠিক সৌন্দর্য সেটাকে উপলব্ধি করা যায় না। এজন্য মে মাসের অথবা আগস্ট মাস হচ্ছে সাদা পাথরের জন্য, আগস্ট সেপ্টেম্বর হচ্ছে সাদা পাথরের জন্য উপযুক্ত সময়। আমি সেখানে পানির গর্জন আর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। আমি পূর্বেই বলেছি, কিছু কিছু সময় কিছু কিছু টপিকস থাকে বা বিষয়বস্তু থাকে যা সহজে কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। এইটার সৌন্দর্য শুধু নিজের চোখ আর অন্তর দিয়েই উপলব্ধি করতে হয়। আমরা সেখানে সকল বন্ধুরা একে একে পৌঁছালাম এবং প্রাকৃতিক এই সৌন্দর্যটাকে উপভোগ করতে থাকলাম।
এবার আমাদের কিছু বন্ধু চেষ্টা করলো যে এই প্রবল স্রোতের মধ্যে তারা যেই পানির স্রোতটি নেমে আসতেছিল সে স্রোতের মধ্যে সাঁতার কাটবে এবং এটাকে এনজয় করবে। কিন্তু সত্যিকার অর্থে আমি সাঁতার জানলেও সেই দুঃসাহস দেখানোর মতো সাহস আমার নেই, আমি সেখানে আর গেলাম না। কিন্তু আমাদের কিছু বন্ধু সাঁতারে অংশগ্রহণ করলো এবং তারা এই প্রবল স্রোতের মধ্যে সেখান থেকে উপর থেকে সাঁতার দিয়ে নিচে নামার চিন্তা ভাবনা নিয়ে সাঁতার প্রতিযোগিতায় নেমে পড়লো। আমি শুধু দূর থেকে কত মিষ্টি হয় সেটার সেই থিওরিতে আমি তাদের খাওয়া মিষ্টি দেখেই আমার মিষ্ট হচ্ছিলাম, কারণ আমি ওটা দেখেই তৃপ্ত হচ্ছিলাম। তাছাড়া আমার আর ওই মুহূর্তে কিছু করার ছিল না, কারণ এটি অবশ্যই একটু সাহসিকতার ব্যাপার এবং ভালো সাঁতার জানতে হবে। এই ধরনের কাজ সকলের না করাটাই উত্তম, আমি নিরুৎসাহিত করছি। সকলে তারা এখান থেকে একে একে সাঁতার দিতে শুরু করলো। এটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ছিল, আমি সকলকে নিরুৎসাহিত করছি এখান থেকে সাঁতার দেওয়ার ব্যাপারে। ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার বাংলার পথে প্রান্তরে, বাংলার অপরূপ সৌন্দর্যের সাথে, অথবা এদেশের ইতিহাস ঐতিহ্য হারিয়ে যাওয়া কোনো প্রত্নতাত্ত্বিক স্থানে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।